নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একজন জাতিকার অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। এই প্রেডিকশনটি শুধুমাত্র একটি প্রেডিকশন নয়, এই প্রেডিকশনটি একটা আয়না। এই প্রেডিকশনটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনে মানুষ কত অশিক্ষিত, আজকের দিনে কিভাবে অ্যাস্ট্রোলজির ভুল ব্যাখ্যা হচ্ছে, অ্যাস্ট্রোলজিকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। একটা সাবজেক্ট, সায়েন্টিফিক সাবজেক্ট, সেটাকে কিভাবে অবমাননা করা হচ্ছে এবং আপত্তিকর অসংলগ্ন ক্রিয়াকর্ম করা হচ্ছে। সাধারণ জনগণ এই অসংলগ্ন, আপত্তিকর, অশিক্ষিত ইমপ্লিমেন্টেশনকে মেনে নিচ্ছে চটজলদি সফল হওয়ার জন্য, চটজলদি সুখে থাকার জন্য, সফল মানুষে রূপান্তরিত হওয়ার জন্য। কিন্তু চটজলদি কখনো কোনোভাবেই কোনো কিছুর পরিবর্তন হয় না, এটা আমরা জন্মের সময় থেকে জেনে এসেছি। এই প্রেডিকশনটি শুরু করার আগে আপনাদের শুধু আমি এইটুকুই বলবো, এই প্রেডিকশনটি একটু দীর্ঘ হবে, কেননা এই প্রেডিকশনটি অত্যন্ত শিক্ষামূলক এবং এই প্রেডিকশনটি যখন আমি করব, অ্যানালাইসিস যখন করব, সেটা যদি আপনারা শোনেন তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে অ্যাস্ট্রোলজিকে অসম্মান করা হচ্ছে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার এবং ক্ষণে ক্ষণে। এবং তারপর একটা কথা প্রত্যেকেই বলে, আমি দেখেছি, আমি না বাড়ির কাউকে জানাইনি, কেননা বাড়ির কেউ কিন্তু এইটাকে বিশ্বাস করে না। যারা এই কথাটা বলছে সর্বপ্রথম তাদের বাঁ গালে বাঁ হাত দিয়ে সপাটে একটা থাপ্পড় মারা উচিত। কেন উচিত, কিসের জন্য উচিত, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বিজ্ঞপ্তি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি, যেমন আমি 3 তারিখ থেকে ভীষণ বিজি হয়ে যাব, আমার আউটডোর চেম্বার আছে আপনারা জানেন, সেরকম আমি যদি খুব বিজি না হয়ে যাই বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন সঠিক মতন পাওয়া যাচ্ছে না, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে অবশ্যই আমি 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রেডিকশনটি শোনা মাত্রই কিন্তু বা পাওয়া মাত্রই বলা ভালো, সেটাকে আপনারা সেভ বা ডাউনলোড করে নেবেন। প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার পরিপূর্ণ দায়িত্বটা কিন্তু আপনাদের। আমি প্রত্যেকটি অনলাইন প্রেডিকশন করার সময় যেমন বলি সেরকমই বলছি। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, আমার দেখা গেল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাহলে কিন্তু সবসময় চোখের কর্নিয়া দ্বারা অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। মনে রাখবেন, আমরা জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী বলতেই কিন্তু হাতকে নিয়ে চলে আসি। আপনি জ্যোতিষী হাতটা দেখুন তো, হাত দেখা দ্বারা কখনোই কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। ফার্স্ট। সেকেন্ড কথা, মনে রাখবেন, আমরা যেই যে সংখ্যাতত্ত্ব বলি, সংখ্যাতত্ত্ব, হোরা পদ্ধতি, প্রথমত হোরা পদ্ধতি পুরোপুরি
মানে অবৈজ্ঞানিক একটা ব্যাপার, অবিজ্ঞান ভিত্তিক একটা ব্যাপার, কোনো বিজ্ঞান তার মধ্যে নেই। সংখ্যা তত্ত্ব দ্বারা 5% থেকে 10% খানিকটা আন্দাজ করতে পারি, কিন্তু কখনো প্রেডিকশন করতে পারি না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কেবলমাত্র আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা, আর তা না হলে আমার চোখের কর্নিয়া দ্বারা। ছেলেদের ক্ষেত্রে বাম চোখের কর্নিয়া, মেয়েদের ক্ষেত্রে ডান চোখের কর্নিয়া, কখনো কখনো কারোর কারোর ক্ষেত্রে দুই চোখের ছবি লাগে। এই জাতিকাটি প্রথমেই আমাকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে কলকাতার সেরার সেরা অ্যাস্ট্রোলজারদেরকে, বহু অ্যাস্ট্রোলজারদেরকে তিনি দেখিয়েছেন কলকাতার সেরার সেরা। ভেরি নাইস। এবং হোরারির মধ্যে দিয়ে, হোরারি পদ্ধতি যেটা একটু আগেই বললাম, তার মধ্যে দিয়ে এনার প্রেডিকশন তারা করেছিলেন এবং রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই ইনি করেছেন। কিন্তু তারপরেও ইনি আজকের দিনে অস্থির, অবিশ্বাস, ঝাঁঝরা এবং দিশেহারা তার কথাতেই। হোরারি সিস্টেম বা হোরারি পদ্ধতি কি? ফার্স্ট আমি আসি, আপনি আমার চেম্বারে এলেন, চেম্বারে আসা মাত্রই সেই সময়টাকে আমি ক্যালকুলেশন করলাম। তাহলে এখন বাজে হচ্ছে 11:47, আজকের তারিখটা কত? 2 তারিখ, 2/8। হ্যাঁ, প্লেসটা কোথায়? ক্যালকুলেশন করি। এবার আমি ক্যালকুলেশন করি। এই যে হোরারি মানে তৎক্ষণাৎ যে সময়টাকে নিয়ে ক্যালকুলেশন করলাম, দেখা যাচ্ছে লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি বসে রয়েছে, সেকেন্ড হাউসে চন্দ্র বসে রয়েছে। মানে প্রথমেই বলি, বৃষ লগ্ন এবং মিথুন রাশি এটা লক্ষ্য করা যাচ্ছে। থার্ড হাউসে রবি বসে রয়েছে, তারপরের ঘরে বুধ এবং শুক্র, তারপরে কেতু, তারপরে কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কুম্ভের ঘরে শনি এবং মীনের ঘরে রাহু। হোরারি পদ্ধতি কলকাতার সেরার সেরা, তার সেরার সেরা সব জ্যোতিষীদেরকে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন সেরার সেরা। ভেরি নাইস। তাহলে হোরারি সিস্টেমটা কি? এখনকার ঠিক যখন আপনি আমার সামনে এসে বসলেন তখনকার টাইম, হ্যাঁ, তখনকার যেই প্লেসে বসে আছেন সেই প্লেস, হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ প্রপার অর্থে, এবং আজকের যে এই 2/8, সেই 2/8 2024 দ্বারা ক্যালকুলেশন করলাম। কি হলো? লগ্ন বৃষ এবং মিথুন রাশি। এবং আমি বললাম, যদি আপনারা বিন্দুমাত্র শিক্ষিত হন, মানসিকভাবে শিক্ষিত হন, তাহলে আপনারা বলুন যে আমি জন্মেছিলাম দেখা গেল আজ থেকে 30 বছর আগে বা 50 বছর আগে। এই ভদ্রমহিলার বয়স যেমন অনেক হয়েছে, 50 ঊর্ধ্ব, এবং তিনি যখন আজকের দিনে আমার কাছে এলেন, আজকের দিনে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা অন স্পট যেই ডেটটা আসছে আমার সম্মুখীন হচ্ছেন, তার দ্বারা ক্যালকুলেশন করলাম। 100% কেন, 10% অ্যাকুরেট হওয়া সম্ভব। আপনি বলছেন সেরার সেরা জ্যোতিষী, সর্বপ্রথম যদি ঠ্যাঙানি দিতে হয় আপনাকে দেয়া উচিত। সর্বপ্রথম 50 ঊর্ধ্ব মহিলা আপনি, তবুও যদি বাঁ গালে থাপ্পড় কষাতে হয় আপনাকে মারা উচিত। একটা সাবজেক্টকে ডিক্রিজ করে দেওয়া, অসম্মানিত করে দেওয়া, অপমানিত করার পেছনে ওই 420 গুলো যতটা দায়ী, তার চাইতেও বেশি আপনি দায়ী। কেন আপনি পরাজিত হয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না। এবং সবচেয়ে বড় কথা, আপনি পরবর্তীকালে আবার বলেছেন যে এটাকে কিন্তু আমি গোপনীয়তার সাথে করলাম, কেননা বাড়ির লোক এইগুলোকে বিশ্বাস করে না। বাড়ির সব লোক ধরে আপনাকে কেন উদম ঠেঙালো না আমি বুঝতে পারলাম না। এটা বিশ্বাসযোগ্য? এটাকে বিশ্বাস করা যায়? এই বিশ্বাসের উপর নির্ভর করে আপনি কলকাতায় এসে, মানে আপনি তো অনেক দূরে থাকেন, কলকাতায় এসে আপনি কলকাতার সেরার সেরা জ্যোতিষীদের দেখিয়েছিলেন, সেখান থেকে অর্থ খরচ করে রেমেডি নিয়েছিলেন এবং আপনি মনে করেছিলেন আপনি সব নেগেটিভিটি থেকে উত্তীর্ণ হয়ে যাবেন। আপনার পরাজয়ের সর্বপ্রথম এবং প্রধান কারণটা কিন্তু আপনি নিজে, ম্যাডাম। এই যে মানুষ অ্যাস্ট্রোলজিকে অসম্মান করছে, অপমানিত করছে, অশ্রদ্ধা করছে,
এবং এই শোন, যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাস উদম মারবো, কিন্তু একদম না, ভয়তে আমি আর গেলামই না। এই পুরো নেগেটিভ বাতাবরণ সৃষ্টি হচ্ছে কেবল আপনাদের মতন অশিক্ষিত, নির্বোধ, হ্যাঁ, অপদার্থ মানুষের জন্য। এটা কি আপনি বুঝতে পারছেন না? এটা কি আপনি বুঝতে পারছেন না? আমি আপনার ক্রিয়াকর্ম দেখলাম, আমার আবার বিশ্বাস ফিরে এলো। বিশ্বাস মানে তো পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য। আগের যেইগুলো করেছেন সেখানে মানে বিশ্বাস মানে প্রমাণিত সত্য যেটা, হ্যাঁ, সেই প্রমাণিত সত্য আপনি উপলব্ধি করেছিলেন? করেননি। বিরাট বড় ভুল, জীবনে বিরাট বড় ভুল। নিজে ডিক্রিজ হয়ে গেলেন, তার সাথে সাথে একটা সাবজেক্টকেও অসম্মানিত করলেন, অপমানিত করলেন। এটা আপনি বুঝতে পারলেন না। আমি তো হোরা পদ্ধতির মধ্যে দিয়ে এই যে বৃষ লগ্ন এবং মিথুন রাশি বললাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যেটা, সেটা হচ্ছে মিথুন লগ্ন, এবং যদি আমি কালপুরুষ ছকের মধ্যে দিয়ে দেখি তাহলে তুলা রাশি। মিথুন লগ্ন, তুলা রাশি। 1 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, আর হোরা পদ্ধতির মধ্যে দিয়ে 1 নাম্বার ঘরে বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছে। দুটোর ক্যালকুলেশন এক হবে? আপনার রিয়েল ছকের মধ্যে সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই, থার্ড হাউসে ইউরেনাস এবং প্লুটো বসে রয়েছে। 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 5 নাম্বার ঘরে নেপচুন এবং চন্দ্র বসে রয়েছে। 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 7 নাম্বার ঘরে কেতু। 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 9 নাম্বার ঘরে মঙ্গল, সূর্য, বুধ এবং শনি। 10 নাম্বার ঘরে বৃহস্পতি। 11 নাম্বার ঘরে শুক্র এবং 12 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। কালপুরুষ ছক। তাহলে হোরা পদ্ধতির দ্বারা যে ছকটা ক্রিয়েট করলাম আর কালপুরুষ ছকের মধ্যে কত পার্থক্য! প্রেডিকশন কখনো এক হওয়া সম্ভব? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। এবার আপনাকে তো কোনো না কোনো ভাবে মুরগি বানাতে হবে, তাই জন্য হোরা পদ্ধতির সৃষ্টি হয়ে গেল। আমি কিন্তু পরিষ্কার দেখিয়ে দিলাম, যারা তোমরা অ্যাস্ট্রোলজার, যারা আপনারা মহান মহান অ্যাস্ট্রোলজার, আপনারা প্রত্যেকেই, অনেকেই হয়তো হোরা পদ্ধতি নিয়ে কথা বলেন, আপনারা আমাকে বলুন যে হোরা পদ্ধতির বেসিক কোন সাইন্টিফিক ওয়ে রয়েছে, বেসিক কোন সাইন্টিফিক ভিত রয়েছে? তাহলে মানুষকে ঠকাচ্ছেন। মানুষ ঠকে আপনাদেরকে কিন্তু কখনো নেগেটিভ বলছেন, আপনাদেরকে কিন্তু স্টিল নাও এখনো সেরার সেরা উপাধি দিচ্ছে, কিন্তু আলটিমেট যে সাবজেক্টটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, যে সাবজেক্টটা অবিশ্বাসী হয়ে যাচ্ছে, সেই সাবজেক্টটা কিন্তু অ্যাস্ট্রোলজি, নট সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। আপনি আমাকে বলেছেন, মানে আপনি অফিসের মাধ্যমে যোগাযোগ করেছিলেন এবং সেখানে বলেছিলেন ছোটবেলা থেকে জীবনে চরম কষ্ট আপনি বুঝতেই পারছেন। আপনি কখনো মানসিক ভাবে বা আপনার লড়াইয়ের মধ্যে দিয়ে এই যে আস্তে আস্তে কষ্ট 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 কষ্ট, তারপর বিয়ে করলাম আরো কষ্ট, কেন এইটা হচ্ছে বোঝার চেষ্টা করেছেন? আপনি কখনো এই কষ্ট থেকে নিজেকে ওভারকাম করার চেষ্টা করেছেন? কষ্ট থেকে ওভারকাম করা মানে চুরি করা নয়, ডাকাতি করা নয়, হ্যাঁ, এই যে চোর গুলোর কাছে গিয়ে আমাকে তোমরা বাঁচাও যেটা বললেন, আর পকেটমার করা, রাহাজানি, চুরি, ছিনতাই, সেম জিনিস। প্রথমেই আপনাকে মনে রাখার প্রয়োজন আছে যে এই যে আপনি ছোটবেলা থেকে কষ্ট পাচ্ছেন, লগ্নে রাহু বসে রয়েছে, আপনার লগ্নে মিথুন লগ্ন, সেই লগ্নে রাহু বসে রয়েছে। মিথুনের ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ কোথায় বসে রয়েছে? সেই বুধ কিন্তু 9 নাম্বার ঘরে, শনির ঘরে বসে রয়েছে। ফ্যান্টাস্টিক স্যার, আপনি নিজেই বলেছেন শনি এবং বুধের একত্রীকরণ ডেপথ বাড়ায়। হ্যাঁ, কিন্তু এই 9 নাম্বার ঘরটা শনির ঘর, এখানে মঙ্গলও বসে রয়েছে, এখানে সূর্যও বসে রয়েছে। তাহলে বুধ সর্বপ্রথম রবি এবং শনির আন্ডারে চলে এলো, শনি এবং মঙ্গলের আন্ডারে চলে এলো। শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা। শনি ইন্ডিকেট করে আমার ডিসিপ্লিনকে, আমার কর্মকে, আমার নিয়ম নীতি নির্ধারণকে, সততাকে। আর রবি ইন্ডিকেট করে হচ্ছে আমার রাজা, আমি জমিদার, আমি পাওয়ার, আমি নেতা,
এই যে আমার পাওয়ার রয়েছে সেটা ইনক্রিজ। আমি 11টার সময় ঘুম থেকে উঠলে সেই সময়টাই হচ্ছে সকাল। আমি যা করব সেটাই হচ্ছে নিয়ম নীতি। এই আমি যা করব সেটাই শেষ কথা, আর অন্য কারোর কোনো শেষ কথা নেই। নীতিকে, নিয়মকে, জীবন ধারণকে নির্দিষ্ট যে আমরা একটা সম্পূর্ণ আঙ্গিকের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্টেশন হয়, তার বাইরে গিয়ে আমরা কিন্তু যখন কথা বলি, রবির জাতক জাতিকারা কখনো ডিসিপ্লিন ওয়েতে চলে না। আর শনির জাতক জাতিকারা যখন পজিটিভ হয়ে যায় তখন সে নিয়ম বহির্ভূত কোনো কাজই করবে না, সে ডিসঅনেস্ট কোনো কাজই করবে না। এটা কিন্তু লক্ষ্য করা গেছে। তাই জন্য রবির জাতকেরা কখনো কোনো মতে কিন্তু জীবনে এক লেভেলে চলে যাচ্ছি বা আস্তে আস্তে উন্নতি করছি লক্ষ্য করা যায় না। আমি অন্তত কয়েক কোটিবার বলেছি, রবি তাই জন্যই ফ্লাকচুয়েশনের কারক গ্রহ। রবি মানেই কিন্তু তাই জন্য ফ্লাকচুয়েশন। যদি লগ্নে বসে থাকে তাহলে আমার সারাটা জীবন উথাল পাথাল হওয়ার জায়গা। আমি দেখা গেল কোটি কোটি টাকা ইনকাম করছি কিন্তু শান্তি পাচ্ছি না, কোটি কোটি 300 কোটি টাকা ইনকাম করছি কিন্তু ঘরের মানুষের সাথে সময় কাটাতে পারছি না। বিজনেসের জন্য আজকে এখানে দৌড়তে হচ্ছে, ওখানে দৌড়তে হচ্ছে, ওখানে দৌড়তে হচ্ছে, বা আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলেও আমাকে কাজ করে বেড়াতে হচ্ছে। আমি কোনো মতেই কিন্তু স্যাটিসফাই হতে পারছি না। এই শনি এবং রবির একত্রীকরণের মধ্যে চলে এসছে। এইবার শনি মানে বারবার ধরে বললাম কি, নিয়মানুবর্তিতা, শনি মানে ডিসিপ্লিন, শনি মানে অনেস্টি, কর্ম। আর মঙ্গল মানে হচ্ছে ফাটিয়ে দেব, নাড়িয়ে দেব। কিছু কিছু মানুষ আছে, এটা আমি যখন ছোট ছিলাম তখন গ্রাম বাংলায় খুব পাওয়া যেত। তারা খুব সরল হয়তো, আমিও গ্রাম বাংলারই মানুষ, খুব সরল হয়তো। দেখবেন ওদেরকে কিছু একটা, এই শোন ও কিন্তু খারাপ, এই ওকে ফাটিয়ে দে, সব ফাটাই দিব, কেটে দেবো, তোকে একটা ফাটাই দিব। এই যে এগ্রেসিভ, কেন করছি, কিসের জন্য করছি, করলে কি হবে, এইগুলো সে চিন্তা করে না। কেমন? তার জন্য মঙ্গল কিন্তু সবসময় এগ্রেসিভ, এবং মঙ্গল যখন নেগেটিভ ভাবে বসে থাকে তখন এই এগ্রেসিভনেস কিন্তু নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট হয়। বুঝলি? ও তোর ভাইকে, ও তোর বাবাকে, ও তোর মাকে আজকে এই কথাটা বললো, তুই ওকে ছেড়ে দিচ্ছিস, বললো বটে তাকে ফাটাই দিব। আমি কিন্তু গ্রামের এক্সাম্পল দিচ্ছি এই কারণের জন্যই, কেননা শহরের বুকে এখন সরলতা খুব একটা লক্ষ্য করা যায় না। এরা ভীষণ কিন্তু মানে অপরচুনিটি, মানে কি বলবো, অপরচুনিটিকে ইমপ্লিমেন্ট করে, খুব সুবিধাবাদী শ্রেণীর মানুষ হয়। আজকালকার দিনের মফস্বল বা শহরের এবং গ্রামও আজকালকার দিনের মফস্বল হয়ে গেছে। আমি আমার সময়কার কথা বলছি। এই যে আমার মাকে কথা বলেছি, ওটা বলছিস তুই, সালা ফাটাই দিব। এই যে যখন সে ফাটাই দিব, দেখা গেল যে গাছের ডান্ডা নিয়ে সে ছুটছে ওকে মারার জন্য, আদৌ তার মাকে বা তার বাবাকে বা তার ভাইকে বা তার বউকে বা তার বোনকে সে আদৌ কিছু বলেছে কিনা সে পরখ করছে না। বুঝতে পারলাম? এই যে সম্পূর্ণ অন্ধের মতন আমার যে এনার্জিটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, মঙ্গল যখন নেগেটিভ হয় তখন কিন্তু মঙ্গলের এই প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে তোমার 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন এই সূর্য এবং শনি আর মঙ্গলের মধ্যে বিচরণ করছে বা অবস্থান করছে, তখন ডেফিনিট ভাবে, এটা সবাই জানে, বুধ কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আর বুধ মানে হচ্ছে আমার যে উপস্থিত বুদ্ধি, বুধ মানে হচ্ছে আমার অড সিচুয়েশন যখন আমি ফেস করছি সেখান থেকে কিভাবে ওভারকাম করব তার রাস্তা নিজেই ক্রিয়েট করা। এই জায়গাগুলো পুরোপুরি ব্লকড হয়ে যাচ্ছে। সুতরাং এইটা যেহেতু লগ্নে বসে রয়েছে, লগ্ন মানে হচ্ছে ভিত, স্থাপত্য, পরিকাঠামো, আমার জীবনের কাঠামো, সেই জায়গাটাই কিন্তু অসংলগ্ন হয়ে যাচ্ছে। সুতরাং অসংলগ্ন ভিতের উপর, স্থাপত্যের উপর তোমার জীবনটা যখন বেড়ে উঠছে তখন সেটা কখনো সুখকর, সমৃদ্ধিকর হচ্ছে না। বুঝতে পারলাম? এই যে ছোটবেলা থেকে তুমি কষ্ট পাচ্ছ, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি শিবের মাথায় জল ঢালতে যাও, আর যে কোনো কালীর পায়ে জবা ফুল দিতে যাও, আর তুমি আমাদের কি বলে ওই লক্ষ্মীর পচালি পড়ো, আর তুমি শনির পচালি পড়ো, যাই পড়ো, তোমার এই নেগেটিভিটি থেকে কখনো একমাত্র কেউ যদি বের করে নিয়ে আসতে পারে সেটা স্যার সুমন্ত জি চৌধুরী। আজকের দিনে চ্যালেঞ্জ করলাম। তুমি যদি মনে করো আপনি ফালতু কথা বলছেন, কি ঈশ্বরদের নামে কথা বলছেন,
ঈশ্বরদের নামে কোনো কথা বলছি না, আমি শিবের পুজো করি, মা কালী বা লক্ষ্মী ঠাকুর সবকে সম্মান করি, কিন্তু এরা সৃষ্টি হয়েছে, এদেরকে মানুষ সৃষ্টি করেছে কিসের জন্য? মেডিটেশনের জন্য, স্পিরিচুয়ালিটির জন্য, গ্রহের নেগেটিভিটিকে অফ করার জন্য নয়। বুঝাতে পারলাম? তাহলে এই নেগেটিভিটি থেকে তোমাকে যদি বেরিয়ে আসতে হয়, আমি আবার বলছি, পশ্চিমবাংলায় একমাত্র আমি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারি। তাহলে তোমাকে বাঁচাবে কে? তুমি যেখানেই যাবে সেখানেই তো বলবে কি হয়েছে বেটি, বাবা ধারে একদম জর্জরিত হয়ে রয়েছে, ধারে জর্জরিত, যা মায়ের নামে পুজো দিয়ে দে, যা 31,500 টাকা, বা অনেক ক্ষেত্রে আবার বলে 51,500 টাকা, কেউ কেউ বলে 1,05,000 টাকা। তুমি পুজো দিলে, পুজো দিয়ে ভাবলে এত যাগযজ্ঞ, এত কর্পূর পুরলো, এত ধুনো, এত শঙ্খধ্বনি, এত আগরবাতি, আমার সব নেগেটিভিটি অফ হয়ে গেল। তারা অ্যাকচুয়ালি পুরোপুরি একটা ফলস বাতাবরণ সৃষ্টি করলো তোমাকে বোকা বানাবার জন্য। 5,000 টাকাও খরচা করলো না, বাদ বাকিটা পকেটে পুরলো। রাত্রিবেলায় খুললো, ঢাক 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 ঢাক, কি সেটা আর বললাম না, তার সাথে ছিঁড়লো। আমি ঈশ্বর ভক্ত, আমি স্পিরিচুয়ালিটিবাদ কে বিশ্বাস করি, আমি মেডিটেশন করি, আমি তোমাদের গুরু। গুরুর পেছনে যে অসত্যটা লুকিয়ে রয়েছে সেটা কখনো আমরা জানার প্রয়োজন বোধ করি না। এবং তারপর দেখা গেল সব জায়গায় পেপার খুলবে তার নাম, টিভিতে দেখা গেল একেবারে প্রত্যেকটা স্লটে তার, বড় বড় চ্যানেলে যেখানে 25 মিনিটের জন্য 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচা করতে হয় সেখানেও তাকে দেখেছো কি নাম, সুমন্তজি চৌধুরী ছোট ছোট চ্যানেলে অনুষ্ঠান করে। আসলে করছেটা যে তোমাদেরই পেছন মেরে, সেটা তোমরা বুঝতে পারছো না। এইটাকে বলছি এই কারণের জন্যই, জানাটা ভীষণ প্রয়োজন। ছোটবেলা থেকে কষ্টটাই পেয়েছো এই কারণটার জন্য। এই যে রবি এবং শনির আন্ডারে বুধ চলে আসা, মঙ্গল এবং শনির আন্ডারে বুধ চলে আসা, এটা কি তুমি যখনই প্রতিরোধ করতে, তার 12 থেকে 15 মাসের পর থেকেই নেগেটিভ অবস্থা পুরোপুরি অফ হয়ে যেত, যদি সেই অ্যাস্ট্রোলজার গুরু শিক্ষক পথপ্রদর্শক হয়ে তোমার সাথে তোমাকে পথ দেখাতেন। ভুল বললাম কি তুমি জানিও। সেকেন্ড হাউস যদি দেখা যায়, ফার্স্ট কথা, সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়কে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আত্মীয় স্বজনকেও কিন্তু বোঝা যায়। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কি? চন্দ্র, কর্কটের ঘর। চন্দ্র কোথায় বসে রয়েছে? শুক্রের ঘরে বসে রয়েছে। শুক্রের ঘর কি? এই যে শুক্রের ঘরটা হচ্ছে তুলার ঘরে বসে রয়েছে, 5 নাম্বার ঘর। শুক্রের দুটো ঘর, একটা 12 নাম্বার, একটা 5 নাম্বার, একটা বৃষ আর একটা তুলা। তুলার ঘরে চন্দ্র বসে রয়েছে। কিন্তু শুক্রটা কোথায় বসে রয়েছে? শুক্রটা ফিজিক্যালি চন্দ্র সমসপ্তমেই হিট করছে 11 নাম্বার ঘরে। 11 নম্বর এবং 5 নাম্বার ঘর সমসপ্তম ঘর হচ্ছে। 11 নাম্বার ঘরে শুক্র যে বসে রয়েছে, কোথায় বসে রয়েছে? মঙ্গলের ঘরে বসে রয়েছে। এই শুক্রটা শনির ঘরে বসে নেই, বুধের ঘরে বসে নেই, মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে 11 নাম্বার ঘরটা তো ডিটোরিয়েট করেই গেল। আবার এই মঙ্গল যেই ঘরে বসে রয়েছে, সেই মঙ্গল কোথায় বসে রয়েছে? শনির ঘরে বসে রয়েছে। তাহলে এই যে শনি, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ জীবন মৃত্যু দান করে। এটাও কয়েক কোটিবার বলেছি। যখনই মঙ্গল, শুক্র এবং শনি একত্রীকরণ ক্রিয়েট হয়ে যায়, তখন আমি আস্তে আস্তে মরে যাচ্ছি বুঝতে পারি। কিভাবে? ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গা ভয়ঙ্কর রকমের, অল্প আদ্যক নয়। তোমার কিন্তু হাজার হাজার টাকা ঋণ হয়নি, কয়েক লক্ষ টাকাও ঋণ হয়নি, কোটিতে পৌঁছে গেছে, যেটা আমি লক্ষ্য করতে পারছি। তার কারণ শুক্র, মঙ্গল এবং শনির অবস্থান একদম ডিটোরিয়েট করে দিল শনিকে। এবং সবচেয়ে বড় কথা, শুক্র এবং মঙ্গল কিন্তু তোমাকে নিয়ে যে এখন মামলা মকদ্দমা করা হয়নি, কেননা শুক্র এবং মঙ্গল মানে আমি কি বলেছি, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় যদি একবার জড়িয়ে পড়ো, তাহলে তুমি কিন্তু এমন জড়িয়ে যাবে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, এত ঋণ এত ঋণ এত ঋণ, তোমাকে কিন্তু ভবিষ্যতে জেল হাজত পর্যন্ত করতে হতে পারে, তোমার নামে মামলা মকদ্দমাও কিন্তু ঠোকা হতে পারে।
এবং সেখানে কিন্তু একদম জড়িয়ে যাবার জায়গা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, আমি যে কর্মটা করছি তার যে সুফলটা, মানুষ কিছু না কিছু তো কর্ম করে, তার যে সুফলটা, সেই সুফলটা কিভাবে পাবো? 11 নম্বর ঘর দ্বারা। কেন না, 11 নম্বর ঘর মানে হচ্ছে কর্মফলের জায়গা। 11 নম্বর ঘর মানে হচ্ছে আমি যদি 5% সফল হই, সেটাকে 10% সফলতায় রূপান্তরিত করা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 11 নম্বর ঘরটা কতটা ডিটোরিয়েট করে গেছে তুমি লক্ষ্য করো। মঙ্গল এবং শুক্র 11 নম্বর ঘরে কিন্তু একত্রীকরণ ক্রিয়েট করেছে। তাহলে সফলতার জায়গাটা কিন্তু শুধুমাত্র অফ হয়ে গেছে তা নয়, একদম চোখট হয়ে গেছে, ব্লকড হয়ে গেছে। সুকর্মফল বলতে যা বোঝায় সেটা তুমি ইহজন্মে কোনোদিন পাবে না। এবং তার জন্য সেকেন্ড হাউসের কথা বললাম, তার জন্য তোমার দৃষ্টিভঙ্গিও কিন্তু মারাত্মকভাবে দায়ী। অর্থনৈতিক জায়গাটা সম্পূর্ণ স্ম্যাশড হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গাটা সম্পূর্ণ স্ম্যাশড হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তার জন্য কিন্তু পরিপূর্ণভাবে তুমি দায়ী। তোমার যে ক্রিয়া, কর্ম, চিন্তাধারা, বিশ্বাসযোগ্যতা এবং তোমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি নেগেটিভ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সবচেয়ে বড় কথা, এই মঙ্গল এবং শুক্রর একত্রীকরণ যখন শুক্র এবং চন্দ্রকে হিট করে, কেননা 5 নম্বর ঘরটা চন্দ্র বসে রয়েছে, নেপচুন বসে রয়েছে, ছাকনি বলা হয়, আর সেই ঘরটা তুলার ঘর শুক্র। তাহলে অপমানিত হওয়ার জায়গা মারাত্মক লক্ষ্য করা যায়, চরম অপমানিত হওয়ার জায়গা, চরম 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 এবং চরম অপমানিত হওয়ার জায়গা লক্ষ্য করা যায়। এবং ডে বাই ডে আস্তে আস্তে ঋণ বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। তুমি আমাকে একটা কথা বলো তো মা, আমি লক্ষ লক্ষ কোটি কোটি তস্য কোটি টাকা ঋণ করেছি, এবার আমি কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তুমি কোথায় গেলে? ওরা স্পেশালিস্ট, কলকাতার সেরার সেরা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে। তারা বললো শোনো, এই রেমেডি কস্ট 70,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এইটা যখনই তুমি ইমপ্লিমেন্ট করবে, সেটা স্টোন হিসাবে হতে পারে, সেটা যে কোনো ভাবে হোক, তোমার কিন্তু ঋণ মুক্তি হয়ে যাবে। যারা যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনারা শিক্ষিত মানুষ ধরে নিয়ে বলছি, কখনো সেটা সম্ভব? আমাকে জানান, কখনো সেটা সম্ভব? আমার কোটি টাকার ঋণ আমাকে কেউ একটা স্টোন দিল, পরে নিলাম, বা কেউ একটা যজ্ঞ করলো, সেটা করলাম, আর আমার কোটি টাকার যে ঋণটা রয়েছে, সেই ঋণ আমার আস্তে আস্তে মানে কি বলবো বিলুপ্ত হয়ে গেল, আমি ঋণ মুক্ত ঘটলাম, মুক্তি হয়ে গেল আমার। এটা কখনো সম্ভব? যদি হ্যাঁ বলেন, তাহলে আবার কিন্তু ওই ক্লাস 1 থেকে পড়তে শুরু করুন। তার কারণ বোধ বুদ্ধি কিচ্ছু নেই আপনাদের। এই পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে এবং পৃথিবীতেও দেখেছি এত ঠকবাজ চোর, নিজেদেরকে অ্যাস্ট্রোলজার, বিদেশে তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে একেবারে মানে এত বড় বড় তিলক, বিরাট তিলক, হ্যাঁ, বিরাট তিলক নিয়ে আর কি বলবো। সেই আমি একবার বলেছিলাম না, বিহারের কোন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমার স্করপিও গাড়ি, সেই গাড়িটা দাঁড় করানো আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বুদ্ধদেবের কোনো একটা স্থান ঘুরতে গিয়েছিলাম। আমি এসে চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি, তার কারণ হচ্ছে আমার যিনি সঙ্গী ছিলেন, তিনি আম জাম এগুলো কিনতে গিয়েছিলেন। শীতকাল তখন ছিল, লিচু ফিচু, তখনও আম ফাম পাওয়া যাচ্ছিল বোধহয়, ওই পুজোর সময় বা পুজোর আগের সময় তখনও আম পাওয়া যাচ্ছিল, বা অন্যান্য ফল, আমার এই মুহূর্তে মনে নেই, অনেক ফল কিনতে গেছে একজন, মানে কি বলবো, মানে তাদের গাড়িটা বেশ ভালোই দামি গাড়ি, কিন্তু সেই গাড়িটা এই মুহূর্তে মনে হয় ফরচুনারও হতে পারে। একজন পেছনে বসে রয়েছেন একজন পণ্ডিতজি, হ্যাঁ, এত বড় টিপ, এত বড় মানে কি বলবো পেছনে পনিটেল, গাড়িটা এলো, গাড়িটা এসে আমার গাড়িটা ফাং করে মেরে দিল। এবার আমার গাড়িটাকে যখন ফাং করে মারলো, চিন্তা করুন, আমার গাড়ি হচ্ছে আমার সন্তান। তারপরে আবার সাইড করে যখন নিচে নামছি, তখন পণ্ডিতজি তাকে বললো ক্যা হুয়া, ক্যা ইয়ে ক্যা কিয়া? তখন সেই পণ্ডিতজি বলছে কি, কলকাতা সে আয়ে হ্যায় আপ, হ্যাঁ, আপ তো বাঙালি বাবু হ্যায় না, ইয়ে বিহার হ্যায়, ইয়ে বিহার। তখন মনে হচ্ছিল পাশে একটা লোহার রড পেলে মাথার মধ্যে মেরে দিই, তারপর যা হবে হবে। তাহলে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ওরা আরো
নেগেটিভ ভাবে বলছিল, আমি একটা প্রেডিকশন করছি বলে আমি নর্মালি বললাম। হ্যাঁ, এই যে ইয়ে বিহার, হ্যাঁ ইয়ে বিহার, হ্যাঁ আর আরেকটা রসগোল্লা, রসগোল্লা, হ্যাঁ এই যে আমাদেরকে ঠোকা জিনিসটা, এটাকে আমি একদম বরদাস্ত করতে পারি না। আর বাঙালি বাবু হ্যাঁ না, আপ বাঙালি বাবু হ্যাঁ না, তো কি করব, কিছু করার নেই, এক্ষেত্রে তো কিছু করার নেই, আমি তো তাকে বোঝাতে পারছি না। যাই হোক, এইগুলো বলে লাভ নেই। তো এই হচ্ছে অবস্থা। এটা তুমি পশ্চিমবাংলার বাইরে, পশ্চিমবাংলার মধ্যে তাও আতিথেয়তা পাবে, পশ্চিমবাংলার বাইরে তুমি আতিথেয়তা কিচ্ছু পাবে না। আর তুমি যত বাইরে যাবে তত বাইরে দেখবে তুমি বাঙালি বলে, হ্যাঁ তুমি বাংলা ভাষায় কথা বলো বলে বিশেষ করে তোমাকে নিয়ে ঠুকবে, তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলবে। আমি একটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে এইটার সাথে এইটার কোনো যে সঙ্গতি আছে তা বলছি না। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে মানুষকে নিয়ে ছেলে খেলা করা, মানুষের ইমোশনকে নিয়ে ছেলে খেলা করা, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমি লক্ষ্য করতে পারি, কেবলমাত্র অ্যাস্ট্রোলজি বলে নয়। কখনো এটা কখনো হতে পারে, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি আস্তিক, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের পুজো আচ্ছা করি, ঈশ্বর তুল্য মানুষদের বিশ্বাস করি, হতেই পারে। কিন্তু তাই বলে বা দেখা গেল এই যে স্টোন, এই যে যজ্ঞ, কেন আমি প্রতিবাদ করি তার কারণ এই যে আমার কোটি কোটি টাকা দেনা হয়ে যাচ্ছে, এই স্টোনটা পরে নিও দেনা মুক্তি হয়ে যাবে, কখনো হয়? এই যজ্ঞটা করো, এই দেবীর বগলা দেবীর পুজো করে নাও, তাহলেই দেখবে সব নেগেটিভিটি, ধূমাবতীর পূজা করে নাও, যজ্ঞ করে নাও, সব ঠিক হয়ে যাবে। বগলা দেবীর পূজা করতে গেলে 1.5 লক্ষ টাকা, ধূমাবতীর 2 লক্ষ টাকা, তুমি রোজ সব খরচ করে করি তো কোটি কোটি টাকা দেনা তো মুকুব হয়ে যাবে, কখনো হয়? নিজের চিন্তাটা তো নিজের মানে নিজে থেকেই নিজের মধ্যে নিজের দ্বারাই ইমপ্লিমেন্ট করা উচিত, উত্তরণটা তো সেখান থেকেই হওয়া উচিত, তাই না? সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণ বারবার ধরে বলেছি যে গ্রহের দ্বারাই কিন্তু, এই গ্রহের দ্বারাই কিন্তু আমরা চালিত এবং পরিচালিত হই। তার কারণ আমাদের যে হরমোনাল ইম্প্যাক্ট, হরমোন রিপ্রেজেন্ট করে আমাদের গ্রহকে, আর গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাই জন্য তোমার দৃষ্টিভঙ্গিটাই নেগেটিভ হয়ে রয়েছে এবং তোমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কাছের মানুষের জায়গা একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি। প্রত্যেক দিন একটা মানুষ যদি অপমানিত হয়, লাঞ্ছিতা হয়, তাকে এসে যদি ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো, বা এখনো তোমাকে পুলিশ কেস করেনি, ভবিষ্যতে করবে দেখতে পাচ্ছি, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করতে পারছি, সে কখনো সুস্থভাবে বেঁচে থাকতে পারে না, সে কখনো বেঁচে থাকতেও পারে না। এবং এই বেঁচে না থাকাকেই আমি বলি মৃত্যু ফানা যোগ, বলি কি না? জীবন মৃত্যু বলতে যাকে বোঝায়, তুমি নিজে আমাকে বলো আমি একটা কথা মিথ্যা কথা বলছি কিনা। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে 11 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে, এই 11 নম্বর ঘরে, মঙ্গলের ঘরে শুক্র বসে রয়েছে, তাহলে মঙ্গল এবং শুক্রের যে একত্রীকরণ 5 নম্বর ঘরকে নেগেটিভ করে দিল। 5 নম্বর ঘর মানে সফলতার জায়গা, এটা আমি এটাও কোটিবার বলেছি। তাহলে তুমি কিন্তু কখনো জীবনে কোনোদিন সফল হতে পারোনি, বয়স হয়ে গেছে এখনো পারছো না, মৃত্যু পারবে না। আজকের দিনে তুমি লিখে রেখো, এটা তো তুমি ডাউনলোড বা সেভ করে রেখেই দেবে, তুমি পরবর্তীকালে যদি কোনোদিন সফল, তুমি বেরোতেই পারবে না এই ঋণ থেকে, আজীবন অপমানিত হতে হতেই তোমার মৃত্যু হয়ে যাবে। আমি আবার বলছি, 33 কোটি মানে 33 করোড়, মানে 33 করোড় নয় কিন্তু 33 কোটি, মানে কোটি কথার অর্থ হচ্ছে প্রকার। 33 প্রকারের দেবদেবী তোমাকে এখান থেকে বের করে আনতে পারবে না, কোন স্পিরিচুয়াল পার্সন তোমাকে এখান থেকে বের করে আনতে পারবে না। যদি কেউ বের করে নিয়ে আসতে পারে, একমাত্র সায়েন্স। চ্যালেঞ্জ, একমাত্র সায়েন্স, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান, কেননা মঙ্গল 9 নম্বর ঘরে বিরাজ করছে, তাহলে 5 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে আছে। যেই ঘরে বসে আছে তার অধিপতি গ্রহ যখন 9 নম্বর ঘরে চলে গেল, তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান 9 নম্বর ঘরকেও নেগেটিভ করে দিল। 9 নম্বর ঘরকে নেগেটিভ করে দেওয়া মানে হচ্ছে পিতার জায়গা নেগেটিভ হয়ে যাওয়া। পিতা মানে কে? পালন কর্তা।
আমি বারবার ধরে বলেছি, পালন কর্তা একজন মহিলাও হতে পারে। পিতা মানে কেবলমাত্র কিন্তু কোন পুরুষ মানুষ হবে তা নয়। জনক মানে বাবা বলতে যা বুঝি, আর ঈশ্বরকে কিন্তু আমরা পিতা বলি। এই সায়েন্সটা জীবনে কোনোদিন বুঝলাম না। যে তোমায় পালন করছে তিনি তোমার পিতা। তোমার মা যদি তোমাকে পালন করে আর কেউ নেই, তাহলে তিনি তোমার পিতা এবং মাতা। যদিও মা এবং ওই যে জনক জননী দুটো আলাদা, আর পিতা কথাটা মানে হচ্ছে পালন কর্তা। ঈশ্বরকে বলা হয় পিতা। যিনি তোমায় পালন করছেন, ঈশ্বরের কোনো লিঙ্গ, আমাদের পিতার কিন্তু কোনো লিঙ্গ নেই। তাই জন্য এই যিনি তোমাকে পালন করে বড় করেছেন সেই জায়গাটাই নেগেটিভ হয়ে গেল, এবং তাই জন্যই কিন্তু তুমি ছোটবেলা থেকেই যন্ত্রণা 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 এবং যন্ত্রণায় আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছো, বড় হয়েছো। আজকের দিনেও তুমি যন্ত্রণা কষ্ট পাচ্ছ, ছাড়কার হয়ে যাচ্ছ। তোমার কথাই ঝাঁঝরা, দিশেহারা, অস্থির হয়ে যাচ্ছি আমি। বোঝাতে পারলাম? পালন কর্তা যিনি, পালন কর্তার কখনো কোনো লিঙ্গ হয় না, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় না। পালন কর্তা যিনি তোমায় পালন করছেন সেই জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে 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 তুমি আস্তে আস্তে বড় হয়েছো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ৯ নাম্বার ঘর। ৯ নাম্বার ঘর দ্বারা কিন্তু আমাদের যে অর্থোডক্স মনোভাব, সেই মনোভাবের জায়গাটাকেও বোঝা যায়। অর্থোডক্স মনোভাব মানেই কিন্তু কেবল নেগেটিভ মনোভাব নয়। আমি যদি কাজ করি তবে আমি জিতবো, তবে আমি সফল হব, এটা যেমন আমার মনোভাব। এটাকে যখনই তুমি নিজের শরীরে গেঁথে নিলে তখন সেটা কিন্তু অর্থোডক্স হয়ে গেল, গোঁড়ামি। এই জাতকটি কিন্তু কোনো ঈশ্বরকে বিশ্বাস করে না, কোনো দেবদেবীকে বিশ্বাস করে না, কোন ধর্মকে বিশ্বাস করে না, কোন রকমের স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করে না, শুধু কর্মকেই বিশ্বাস করে। কেমন গোঁড়া দেখ, অনেকেই বলে। তাহলে এই ৯ নাম্বার ঘর দ্বারা কিন্তু অর্থোডক্স, তোমার ক্ষেত্রে কি কুসংস্কার, তাকে তুমি কিন্তু গ্রহণ করেছো এবং সেটাকে মজবুত ভাবে সেটাকেই কিন্তু গেঁথে নিয়েছো নিজের জীবনে। কেন? মঙ্গল এবং শনির অবস্থান, সূর্য এবং শনির অবস্থান, সেখানে আবার বুধ, মানে আমাদের যে উপস্থিত বুদ্ধি, সেই জায়গাটা। তাই জন্য এবং ৯ নাম্বার ঘর দ্বারা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট এই ছকটির মধ্যে ক্যালকুলেশনের দ্বারা, আমার সারা জীবনের সংযোগকে বোঝা যায়, যাকে আমরা নিয়তি, ভাগ্য, লাক, ললাট লিখন সবকিছু বলি। তাহলে ৯ নাম্বার ঘরটাও কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে গেল। এবার চলে আসি শুক্র ১২ নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে মঙ্গল এবং শুক্র ১২ নম্বর ঘরকেও হিট করছে। মা ৭ নম্বর ঘরেও কিন্তু কেতু বসে রয়েছে, এবং সেইটা কিন্তু বৃহস্পতির ঘর। একজন জাতিকার বিবাহিত জীবন বোঝা যায় বৃহস্পতির দ্বারা। তোমার বিবাহিত জীবন একদম সুখকর নয়। তোমার বিবাহিত জীবনে তুমি একদম শান্তি পাওনি। তোমার বিবাহিত জীবনে কখনো স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেখা যাচ্ছে না মা। তুমি যদি ৩০ বছর, ৩৫ বছর, ২৫ বছরের হতে বলতাম ডিভোর্স অনিবার্য। এখানে ১২ নম্বর ঘরে শুক্র থাকা মানে যদি ডিভোর্স নাও হয়, মেন্টাল সেপারেশনের জায়গা বা এই অবস্থা, বিবাহিত জীবনটা অত্যন্ত খারাপ, বিবাহিত জীবনটা অত্যন্ত নক্কারজনক। আমি সেটা লক্ষ্য করতে পারছি। আফটার ম্যারেজ জীবনে কষ্ট 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 এবং কষ্টের জায়গাটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেননা ৭ নাম্বার ঘরটা কিন্তু কেতু এবং বৃহস্পতি, বারবার ধরে বলেছি, বৃহস্পতি 9695 কানেকশন, ১০ নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ভেরি নাইস। তাহলে বৃহস্পতি যদি উচ্চস্থ থাকে, আপনি তো বলেছেন কেতু এবং রাহুর নিজস্ব কোনো পাওয়ার নেই, যে গ্রহটির সাথে বসে থাকে বা অধিপতি গ্রহ যেই গ্রহটি হয়, সেই গ্রহটি যদি পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, পাওয়ারফুল হয়, তাহলে কেতু এবং রাহু পাওয়ারফুল হয়ে যায়। তাহলে স্যার এই কথাটা আপনি কেন বললেন? বিকজ রাহু এবং কেতু এক বিন্দুতে গাঁথা, ফার্স্ট। সেকেন্ড কথা, ১০ নম্বর ঘরে বৃহস্পতি উচ্চস্থ স্যার, ইয়েস। সমসপ্তম দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৪ নাম্বার ঘর, সাংসারিক জীবন, ব্যবহারিক জীবন, পার্সোনাল লাইফ, জীবনের আনন্দ, স্যাটিসফ্যাকশন, জৈবিক সুখ ৪ নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। সেই ৪ নাম্বার ঘরের অধিপতি, তার মানে এই ৪ নাম্বার ঘরের অধিপতি সমসপ্তমে বৃহস্পতিকে হিট করছে, আবার বৃহস্পতি সমসপ্তমে ৪ নাম্বার ঘরকে হিট করছে, বুধকে হিট করছে। সেই বুধ কিন্তু মঙ্গল এবং শনি এবং রবি এবং শনির আন্ডারে বসে রয়েছে।
যেই কথাটা বারবার ধরে আমি বলে এসেছি স্টোনের ক্ষেত্রেও, তাহলে বুধ নেগেটিভ হয়ে গেল, সমসপ্তমে বৃহস্পতিকে হিট করছে, সে কখনো পজিটিভ হতে পারে না। কেন না, একটা বাটি নিলাম, তার মধ্যে দুধ নিলাম, সেই দুধ দিয়ে যখন আমি পায়েস করব, রাবড়ি করব, সেই দুধটা যদি কেটে যায়, সেই দুধটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার পায়েস, রাবড়ি যা কিছু করি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। ইয়েস অর নট? তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ নেগেটিভ ভাবে বিচরণ করছে যখন, সমসপ্তমে সেই যখন 10 নাম্বার ঘর ক্ষেত্রের ঘরকে হিট করছে, সেই ক্ষেত্র কখনো পজিটিভ হতে পারে না। পারে কি? আপনারা তো শিক্ষিত মানুষ, পারে কি? পারে না। একটিবার বুকে হাতে রেখে বলুন তো, এই ভারতবর্ষের কোন অ্যাস্ট্রোলজার এরকম হাতে ধরে আপনাকে বুঝিয়ে দিতে পারবে? একবার বুকে হাতে রেখে বলুন। আমাকে আপনাদের পছন্দ নাও হতে পারে, আমার অনেক কিছু আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই নলেজকে আপনি অস্বীকার করতে পারেন না। এবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা, আমার মানসিকতা এবং মনোভাবের জায়গাটা, আমার মন থেকে মানসিকতা এবং মনোভাব সৃষ্টি হয়, সেখান থেকে বডি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয় এবং সেখান থেকে আমি আমার কর্ম করি। তাহলে মনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, তার কারণ 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্রের ঘরে বসে রয়েছে, সেই শুক্র মঙ্গল এবং শনি দ্বারা আক্রান্ত। তাহলে মনটা তোমার নেগেটিভ হয়ে গেল। এবার মানসিকতার জায়গাটা যদি দেখা যায় রবি, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন রবি, তখন তোমার স্ট্যামিনা, আমি পারবই, আমি ফাটিয়ে দেবই, আমি জিতবই, আমাকে কেউ হারাতে পারবে না, এই যে মানসিকতাটা তোমার মধ্যে থাকবে, কিন্তু তুমি হারবে, কিন্তু তুমি জীবনে কখনো স্যাটিসফাই হতে পারবে না। কেন? প্রথমত রবির সাথে মঙ্গল যুক্ত হয়ে গেছে, তার মানে তোমার চ্যালেঞ্জিং পাওয়ারের মধ্যে কত উগ্রতা রয়েছে। আমরা বলি যে আমি জিতবো, আর তুমি বলবে আমি জিতবই, এই যে উগ্রতা, কেন? রবি এবং মঙ্গল একত্রীকরণ হয়ে গেছে, তার মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে গেল। কেন? তার কারণ এই সূর্য কিন্তু শনির ঘরে বসে রয়েছে, আর সূর্য কিন্তু যার সাথে বসে এত পাওয়ারফুল, এত উগ্র হচ্ছে তুমি মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু শনির ঘরে বসে রয়েছে। সূর্য, শনি এবং মঙ্গল কিন্তু ওই যে শুক্র ফিজিক্যালি তার ঘরে বসে রয়েছে, এবং শুক্র মঙ্গল, শুক্র শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হয়ে গেল, তোমার যেই পাওয়ার, তোমার যেই ঊর্জাগত জায়গা, তোমার যেই ফাটিয়ে দেব, নাড়িয়ে দেব, এবং তুমি পরবর্তীকালে বোধহয় আমাকে বলেওছ, আমার এখন মোবাইলটা হাতে নেই, যে আমি জিতবই, আমি জিতবই, আমি পারবই, আমি পারবই, আমি পারবই। আমি তখনই মনে হয়েছিল এর কিছু না কিছু একটা পজিটিভ রয়েছে। তাহলে রবি এবং মঙ্গলের পজিটিভনেস নিকৃষ্টভাবে ডাউনফল হয়ে গেল, যেহেতু তুমি পজিটিভ কোনো মানুষের কাছে গেলে না, শিক্ষিত কোনো মানুষের কাছে গেলে না, যে তোমার ছকটা ভালো মতন ক্যালকুলেশন করে তোমাকে সঠিক পথ দেখাবে। কেমন? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর এরপরে যেই কথাটা আসবো, একদম শেষ যেই প্রেডিকশনটি করব, যে 6 নাম্বার ঘরটি কিন্তু মঙ্গলের ঘর। মঙ্গল এবং শুক্রের অবস্থান যখন, এর পরের জীবনে তুমি যদি আমার কাছে স্যারেন্ডার না করো, বা আমি কোনো কারণে যদি তোমাকে না বাঁচাই, তোমার জীবনে যেই যেইগুলো হবে সেটা হচ্ছে তুমি ঋণের মধ্যে ডুবে যাবে। এখন তো গলা পর্যন্ত বা নাক পর্যন্ত ঋণ, এরপরে ঋণের মধ্যে ডুবে যাবে ফার্স্ট, অপমানিত হচ্ছ, এরপর তোমাকে কাঠগড়াতে দাঁড় করাবে, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা, এবং তোমাকে কিন্তু ফ্রড কেসে, চিটিং কেসে তোমাকে কিন্তু জেল হাজত হয়ে পর্যন্ত যেতে পারে। 6 নম্বর ঘরে মঙ্গল এবং শুক্র, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু ঋণকেও বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু প্রাত্যহিক জীবনকেও বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু গুরুকেও বোঝা যায়। তাহলে 6 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাওয়া মানে কি হয়ে গেল, প্রাত্যহিক জীবনে, এবং তুমি খুব সাবধান, তোমার কিন্তু মনে রেখো, তোমার রক্ত রিলেটেড কোন প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, কিডনি বা হৃদযন্ত্র রিলেটেড প্রবলেম থেকে ভীষণ সাবধান। এগুলো তো ডাক্তার বাবুরা বলবে, বাদ দাও।
6 নাম্বার ঘর দ্বারা কিন্তু যেহেতু গুরুকেও বোঝা যায়, তোমাকে সঠিক মতন পথ দেখাবার কোন গুরু তুমি জীবনে পাওইনি। তোমার গার্জেনদের কথা মাথায় রেখে, বিবাহিত জীবনের কথা মাথায় রেখেও আমি বললাম, এমন কোন মানুষ আজ পর্যন্ত তুমি পাওনি যে তোমাকে প্রপার ওয়েতে গাইড করবে এবং তোমাকে রূপ দেখাবে। প্রেডিকশনটা করলাম, নিখুঁত ভাবে প্রেডিকশন করার চেষ্টা করলাম, যতটুকু বোঝাবার প্রয়োজন ততটুকু বোঝালাম। প্রথমে কিন্তু বারবার ধরে বললাম যে এই যে হোরা পদ্ধতি দ্বারা প্রেডিকশনের মধ্যে দিয়ে একটা মানুষকে তিলে 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 মেরে ফেললো সবাই, এর জন্য দোষী কে? আপনারা জনগণ, আপনারাই বিচার করুন। আজকের মতন এইটুকুই, নমস্কার।